হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে, যারা পর্তুগালে ১ম রেসিডেন্সি কার্ড পেয়ে অন্য দেশে চলে গেছেন, তারা তো অন্য দেশে কাজ করতেছেন। তো নিয়ম অনুযায়ী যেহেতু আপনাদের সেনজেনে ৩০ দিনের বেশি থাকা যায় না, আ কিন্তু তারপরেও এটা আমরা জানি অনেকেই থাকে, কাজ-টাজ করে। তো এটা নিয়ে আমি আরো ২ টা ব্লগ করেছি। এগুলো একটু দেখে নিবেন যে তাদের যে আ সমস্যাগুলোর সম্মুখীন হয় হয়তো ২ বছর পরে যে কার্ড রিনিউ করতে যাবে তখন। তো এই ক্ষেত্রে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, তারা মোটামুটি এই পর্তুগালের সবকিছু ডকুমেন্টেড রাখতে পারবেন। আপনার বিভিন্নভাবে। এটা নিয়েও আমি আরেকটা ব্লগ করেছি। যারা নতুন দেখতেছেন তারা দেখবেন আশা করি। তো এখন আসি যে তারা কি টিভিডি তে রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা? টিভিডি হচ্ছে আ ট্যাক্সি বা আপনার অ্যাপ বেস যেটা Uber, Bolt এই টাইপের। তো এইটা মেইনলি যারা এই দেশে মানে ফার্স্ট কার্ড নিয়ে অন্য দেশে আছেন তাদের জন্য উপকারী এই ব্লগটা। তো অনেকে হয়তো বুঝবেন, অনেকে যারা বাইরে আছেন তারা হয়তো অনেকে বুঝবেন না। সো শুধুমাত্র মনে করেন যারা এই কার্ড নিয়ে আছেন তারা কিভাবে এটার একটা প্রসেস এর মধ্যে থাকা যায় কন্টিনিউ পর্তুগালের সাথে, এইটা তাদের জন্য উপকারী হবে আশা করি। তো আপনারা যেটা করবেন, অনেকে যেহেতু অন্যখানে চলে গেছেন, যদি লিগালি কাজ করেন অন্য দেশে এটা তো খুবই ভালো। কিন্তু নরমালি তো আসলে লিগ্যাল ওয়েতে এজেন্সিস ছাড়া আরকি করার কোনো উপায় নাই। আর এছাড়াও দেখা গেছে যে পারিবারিক কারণে অর্থনৈতিক কারণে যেহেতু পর্তুগালের সেলারি কম, তো ওই যেসব দেশে যেয়ে কাজ করেন, পরিবারকে সাহায্য করেন, দেশে রেমিটেন্স পাঠান। তো আসলে আল্টিমেটলি পরবর্তীতে যেটা হচ্ছে রিনিউয়ের সময় যখন আপনার কোনো কিছু না দেখে পর্তুগাল সরকার, এটা এখন ইদানিং অনেক ইনভেস্টিগেশন করে, তখন আপনি সমস্যার সম্মুখীন হবেন। তখন আপনার কাছে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন চাবে যে আপনি এই দেশে যে কন্টিনিউয়াস ছিলেন এর অ মানে প্রমাণপত্রটা কি? তো এইসব সমস্যায় যাতে পড়তে না হয়, আপনারা টেকনিক্যালি যে কাজটা করতে পারেন, আপনারা এইখানে একটা আ টিভিডি যেটা ট্যাক্সি বা এই টাইপের বা একটা যে ফ্লিটে যে গাড়ি দেয়, এটা আপনারা হয়তো জানেন অনেকেই। ফ্লিটে আপনি একটা, যদি আপনার ক্যাপাসিটি থাকে, আপনি ফ্লিটে একটা গাড়ি দিয়ে দিবেন। তো আপনার এই গাড়ি থেকে উইকলি আপনি একটা আ পাবেন। আ টাকা-পয়সা যাই আসুক মোটামুটি আপনার কাজ চলে যাবে। এখন এটা সবার কাছে এত পরিমাণ টাকা থাকে না বা সামহাউ অনেকে ম্যানেজ করতে পারে। সাধারণত একটা ইলেকট্রিক গাড়ি নামাইতে গেলেও আপনার মিনিমাম €১৫,০০০ র মতো লাগে। তো €১৫,০০০ এটা মিনিমাম। আপনি ২০ হইলে খুবই ভালো। এর কমেও কিছু পাওয়া যায়। আপনার হয়তো কিছুদিন ইউজ করছে, কেউ সেল করে দিছে। আর এখন যেহেতু ইলেকট্রিক গাড়ি ছাড়া আ আপনার ওইভাবে করে কেউ পারমিশন পাচ্ছে না। মানে নতুন করে আ গাড়ি নামানের। তো তেলের গাড়িও দিতে পারেন, কিন্তু এটা দেখা গেছে যে আপনার ওই ফিজিবিলিটি বেশিদিন থাকবে না এটার। তো সরকারের নিয়ম অনুযায়ী এইসব জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। এখন মেইন সমস্যা হচ্ছে ইদানিং কিন্তু আপনার ভালো টিভিডি ড্রাইভার পাওয়া ডিফিকাল্ট। কারণ দেখা গেছে যে এই ব্যবসায় আসলে এতটা প্রফিটেবল ছিল একসময়। সবাই এই ব্যবসায় ইনভেস্ট করছে এবং এই ব্যবসায় এখন কিন্তু ভালো ড্রাইভার পাওয়া কষ্ট। কারণ দেখা গেছে আপনার আ অনেকেই কিছুদিন গাড়ি চালায় নিজে ভালো একটা উপার্জন করে ওই টাকা দিয়ে নিজে একটা গাড়ি কিনে নিজেরটা নিজে চালায়। সো এইখানে আপনার বেনিফিট বেশি। সো আসলে ভালো ড্রাইভার পাওয়াও একটু ডিফিকাল্ট, এটাও খেয়াল রাখবেন। আর এছাড়া আপনি যেটা বললাম যে ডকুমেন্টেশন এর কন্টিনিউশন থাকার জন্য যেটা করতে পারেন, আপনি যদি সেরকম ক্যাপাসিটি থাকে এট লিস্ট €১৫,০০০ র মতো, তো আপনি একটা গাড়ি কিনে একটা কোম্পানিতে যারা এই ডিভিডি ফ্লিট আ শেয়ার করে, তাদের কোম্পানিতে গাড়িটা দিতে পারবেন এবং আপনার যে ওইখান থেকে যে ইনকামটা হয়, আপনারা একজন ভালো অ্যাকাউন্টেন্ট এর কাছে যেয়ে আপনি এই বিষয়টা বলবেন যে, "আমার একটা গাড়ি আমি এই ফ্লিটে দিছি। তো আমার এই ইনকাম গুলা আমি সরকারকে কিভাবে দেখাবো?" তো সেই হিসাবে সুন্দর একটা পরামর্শ আপনাকে একজন অ্যাকাউন্টেন্ট দিয়ে দিবে। যে অ্যাক্টিভিটির মাধ্যমে হোক বা যেভাবে হোক আপনি ইনকাম গুলা দেখাইতে পারবেন এবং আপনি এটা প্রমাণপত্র হিসাবে থাকতেছে যে এটা আপনার পরবর্তীতে কাজে লাগতেছে। আপনি যখন সেকেন্ড কার্ড রিনিউ করতে যাবেন, তখন আপনার এই জিনিসগুলো আপনি দেখাইতে পারবেন। হ্যাঁ, আমি তো আগে জব করতাম, জব ছেড়ে দিছি। আমার এই যে দেখো আমি আমার গাড়ি, আমার ইনভেস্টমেন্ট আছে এই কোম্পানিতে। আমি এখান থেকে উইকলি এত টাকা করে পাই। সো এইটা দিয়ে আমি এতদিন চলছি। আমার এইখান থেকে একটা ইনকাম আছে। সো এই যে এই ডকুমেন্ট গুলো, এই ডকুমেন্ট গুলা কিন্তু আপনার আ জন্য সহায়ক হবে। এবং এটা কিন্তু মোটামুটি খুব যে খারাপ তা না। আপনি যদি একটা ভালো কোম্পানিতে দেন এবং ভালো যদি ড্রাইভার পান,
তাহলে কিন্তু আপনার মোটামুটি মান্থলি একটা ভালো টাকা আপনার টাকা তো না আসলে ইউরো আসলে ভালো পরিমাণ ইউরো আপনার কিন্তু হাতেও আসবে। এখন মনে করেন আপনি যদি একটা 20,000 থেকে 22,000 ইউরোর একটা গাড়ি দেন, তাহলে দেখা গেছে অন এন এভারেজ পার উইক আপনি যদি কন্ট্রাক্টে দেন, উইকলি কন্ট্রাক্ট অ্যা আ ৩০০ পার উইক ধরেন ২৯০, ৮০ বা ৩০০ ইউরো করে আপনি পার উইক হয়তো পাবেন কন্ট্রাক্টে দিলে। সো আপনার কিন্তু ইজিলি আপনার ১,০০০ ইউরোর উপরে চলে আসবে। আপনি কিন্তু এদিক দিয়েও আপনার কোনো ভেজাল ছাড়াই কিন্তু আপনার এই ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পাচ্ছেন। তো এটা কিন্তু করতে পারেন আপনারা চাইলে। তো অন্য দেশে যারা আছেন, হয়তো ইউরোপের অন্য দেশে, তো আপনাদের ক্ষেত্রে এই জিনিসগুলা কাজে দিবে আশা করি। তো এই জিনিসগুলা একটু দেখবেন। কারণ ফ্লিট সম্বন্ধে আপনারা মোটামুটি সবাই জানেন, Uber আর Bolt এর। তো মোটামুটি সবাই জানেন বলতে যারা এই দেশে ছিলেন বা আছেন, এই দেশের সাথে সম্পর্কিত তারা সেই ফ্লিট এর ব্যাপারটা জানেন। তো চেষ্টা করবেন যদি এরকম আপনাদের ক্যাপাসিটি থাকে এরকম একটা নির্ভেজাল আ সুন্দর একটা ওয়েতে থাকার। তাহলে দেখা গেছে আপনার এখানে যে কন্ট্রিবিউশন এগুলোও পাচ্ছেন। আপনার যে ইনকাম আছে এটাও আপনি শো করতে পারছেন এই দেশের সরকারকে এবং আপনি কার্ড রিনিউ এর ক্ষেত্রে এই ডকুমেন্ট গুলা আপনি অ্যা মানে এডিশনালি আপনি সাবমিট করতে পারবেন যদি তারা আপনার কাছে প্রমাণপত্র চায়। তো এইটাই। আর এছাড়া ২০-২২ হাজার টাকার গাড়ির কথা বললাম। আপনার এছাড়া ১৫,০০০ ইউরোরও গাড়ি আছে। ১২,০০০ ও পাইতে পারেন। তো এইগুলা থেকেও দেখা গেছে আপনার অন এন এভারেজ পার উইক ধরেন ২৫০ আ মিনিমাম ২৫০ অন এন এভারেজ ২৫০-৩০০ এরকম পার উইক আপনি যদি কন্ট্রাক্টে দিয়ে দেন। আর আপনি যদি আ পার্সেন্টেজ এ যান, পার্সেন্টেজ এ ডিপেন্ড করে। অনেক সময় 50-50 ড্রাইভারের সাথে থাকে, 48, 45 আ তারপরে এইভাবে পার্সেন্টেজ থাকে। তো ডিপেন্ড করে। অনেকেই এখন যেটা করে তারা গাড়ি পুরা উইকলি একটা কন্ট্রাক্টে দিয়ে দেয় যে উইক শেষে 300 ইউরো বা আ 280 বা 290 বা 250 ইউরো এটা গাড়ির আসলে আপনার কনফিগারেশন সবকিছু মিলে ডিপেন্ড করে। আপনার 7 সিটের হলে বেশি, আপনার 5 সিটের হলে কম, আপনার অটোমেটিক বিভিন্ন কিছু আপনার ডিপেন্ড করে। এই গাড়ির পুরান বা নতুন কিনা গাড়ি ছোট বড় এর উপরেও অনেক কিছু নির্ভর করে। আসলে যারা একবারে খুবই ছোট গাড়ি দেন তাদের দেখা গেছে যে কম ২৫০ বা এর কমেও হয়তো পাওয়া যায়। যেমন ফিয়েট এর কিছু ছোট গাড়ি আছে যেগুলো শুধু বোল্টে বেসিক ইয়েতে চলে। তো এরকম আছে গাড়ির কনফিগারেশন। আপনি যদি আ হাই কনফিগারেশন এর গাড়ি দেন যেটা আপনার ফ্লিটের সবগুলা ক্যাটেগরিতেই চলবে, তাহলে কিন্তু আপনার ইনকামটাও মোটামুটি ভালো আসবে। তো যেটা মনে করেন Uber XL এ পর্যন্ত চালানো যায়। এই XL এ চালাতে গেলে আপনার আ তাহলে দেখা গেছে XL এ অর্ডার থাকলে আপনি বেশি পাবেন। আ ডিমান্ড থাকবে আপনার বেশি টাকার আপনার অর্ডার পাবেন। তো এরকম অপশন আছে। যাই হোক এটা মোটামুটি সবাই কম বেশি জানেন যারা এই দেশে আছেন এই সিস্টেম গুলা। তো এইটা একটা ওয়ে হইতে পারে আপনাদের জন্য যেটা আপনাদের পরবর্তীতে উপকার হইতে পারে। তো আজকে যেহেতু টিভিডি নিয়ে বললাম আর অন্য কোনো ওয়ে আজকে বললাম না। এছাড়া আপনাদের শপ হইতে পারে, কোনো একটা শপ হয়তো আপনি নিয়ে কাউকে বসায় দিলেন, সে চালাইলো। সবকিছুর মধ্যে দেখা গেছে আপনার ইনভেস্টমেন্ট এর ব্যাপার-স্যাপার আছে। তো টিভিডির গাড়ি হচ্ছে আপনার মোটামুটি আ ভেজালও আছে। ভেজাল যে নাই তা না। গাড়ি মেইনটেন্যান্স এর এইগুলা আছে। এগুলো আসলে আপনি যে ফ্লিটে দিবেন তাদের সাথে আপনি কথা বলে নিবেন আরকি। এই ডিটেইলস গুলা। তো ভালো একটা ফ্লিটের কোম্পানিতে দিলে আপনি দেখা গেছে যে অনেক কিছুই ভালো সুবিধা হয়। তো এই আরকি। তো আজকে আর অন্যগুলা বললাম না। যেটা বললাম যে হয়তো যে বললাম সব দিতে পারেন বা আপনার ওই যে ফুডের আইডি, Uber, Bolt বা Glovo ফুডের আইডি এটা এর আগেও বলছি এগুলা ওপেন করে রাখতে পারেন। এগুলা প্রয়োজনে আপনারা ইউজ করতে পারেন। তো এগুলা তো অন্য আরেকটা ভিডিওতে হয়তো বলেছি। যদি ডিটেইলস কখনো বলি নেক্সট এ তাহলে আপনাদের এটাও শেয়ার করব। তো এই তো আজকে এই পর্যন্তই। মোটামুটি যারা আমার এটা দেখতেছেন, যারা ফার্স্ট কার্ড নিয়ে অন্য খানে চলে গেছেন, মোটামুটি যাদের ক্যাপাসিটি আছে এরকম ইনভেস্ট করার, তারা ব্যাপারটা চিন্তা করতে পারেন এবং আ সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে আরো ইনফরমেশন এর জন্য। আর শেয়ার করতে পারেন। তাহলে দেখা গেছে যারা অন্য ওখানে আছে তারা ওই জিনিসটা দেখে হয়তো উপকৃত হইতে পারল। কারণ এন্ড অফ দ্যা ডে আপনি যদি কাগজপত্র রিনিউ করতে গেলে সমস্যার সম্মুখীন হন তখন কিন্তু আপনার ওই খাজনাতে বাজনা বেশি হয়ে যাবে। তখন দেখা গেছে যে আপনার ওই উকিলের পিছে ঘুরে অনেক টাকা খরচ করেও কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন না।
কারণ তারা কিন্তু মোটামুটি সেকেন্ড কার্ড রিনিউ হোক বা যেই পর্যায়ে হোক তারা কিন্তু মাঝে, মাঝে ইনভেস্টিগেশন করে। আপনি যদি ইনভেস্টিগেশন এর মধ্যে পড়ে যান, আপনার যদি পর্তুগালে কোনো কন্ট্রিবিউশন না থাকে, আপনি যদি কোনো প্রুফ না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার তারা জেনেই আসলে আপনাকে ওইভাবে ধরবে। তো তারা কিন্তু নরমালি না জেনে আপনাকে সাধারণত এরকম ফল্টগুলা ধরে না। তো আপনার এই ফল্টগুলা ধরার আগে তারা কিন্তু খোঁজখবর নেয়। নিয়ে তারপরেই কিন্তু আপনাকে এই ফল্টগুলার কথা বলে। তো আল্টিমেটলি যদি এইসব ডকুমেন্টেশন আপনার কাছে রেডি থাকে, আপনি কিন্তু ইজিলি এগুলা সাবমিট করে আপনি একটা লজিক্যালি একটা এক্সপ্লেনেশন দিতে পারবেন। এবং চেষ্টা করবেন প্রতি ৩ মাসের মধ্যে ১ বার করে আসার। টানা ৩ মাসের উপরে না থাকাই ভালো। সো এগুলাও আপনার ডকুমেন্ট ওয়াইজ আপনারা ইয়েতে রাখবেন, ফাইল করে রাখবেন এবং ৩ মাসের বেশি না থাকাই ভালো। তো আসবেন, কাজ করবেন বা কাজ না করলেও ব্যবসা-বাণিজ্য করবেন। এগুলার ডকুমেন্টেশন সব রাখবেন যাতে প্রয়োজনে এগুলা সাবমিট করতে পারেন। তো এই তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। নেক্সট ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।